ওগো, 6টা বেজে যাচ্ছে। স্বামীর উদ্দেশ্য কথাটা ছুড়ে দিয়ে তিস্তা কাজে চলে গেল। বেশ কিছুক্ষণ পর এসে দেখে অসীম এখনো গভীর ঘুমে। এবার তার কোমরটা একটু দুলিয়ে দিয়ে বলল, 6টা 40, ওঠো। ধরপড় করে বিছানা ছেড়ে অসীম উঠে পড়ল। চোখটা কচলিয়ে সোজা ঠাকুর ঘরে। প্রায় 20 মিনিট পর ঠাকুরঘর থেকে বেরিয়ে এলো। চোখ মুখ ধুয়ে আসার প্রায় সাথে সাথেই তিস্তা চায়ের কাপ নিয়ে এসে তাকে বলল, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। অসীম চায়ে চুমুক দিচ্ছে। তিস্তা জিজ্ঞাসা করলো, রাতে ঘুম হয়নি? টেনে টেনে অসীম বলল, হয়েছে। তাহলে? এত বেলা তো কখনো হয় না। শেষ রাতে টয়লেটে যাওয়ার ঘুমটা ভাঙছিলই না। সকালে খুব জরুরি না পড়লে অসীম বাজারে যায় না। অফিস যেতে দেরি হয়ে যায়, 8টা প্রায় বেজে যাচ্ছে। তিস্তা আপন মনে বিড়বিড় করতে লাগলো, আজও বোধহয় আসবে না। কারোর নাম না ধরে প্রায় সময় কথা বলার অভ্যাস তিস্তার। নাম অনুমান করে নিতে অসীমের প্রথম দিকে ভীষণ অসুবিধা হতো, এখন অভ্যস্ত হয়ে গেছে। অসীম বলল, তুমি রান্নাঘরে চলে যাও, বাকিটুকু আমি সামলাচ্ছি। কাজের ফাঁকে এসে তিস্তা তুতুলকে ঘুম থেকে উঠিয়ে চোখ মুখ ধুয়ে দিল, 1 কাপ হরলিক্সও খেতে দিল। কাজের লোক না আসায় তিস্তার মেজাজটা খিচড়ে আছে। একদিনে ছুটি নিয়ে আজ প্রায় 3 নম্বর দিন। প্রেম করে বিয়ে করার একটা সুবিধা আছে, শ্বশুর শাশুড়ির বর্জিত বাসায় থাকার সুবিধা আছে, স্বামীর কাছে কোনো রকম জড়তা থাকে না, তাকে কোনো কৈফিয়ত দিতে হয় না। স্বামীর সাহায্যে হাত বাড়ানোই তিস্তার সময় মতো রান্না শেষ করতে পারল। যথাসময়ে অসীম অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। শুরু হওয়া 10-15 মিনিট আগেই অসীম অফিসে পৌঁছে গেল। সব দিন এরকমই আসে। অফিসের বস হয়ে তারই যদি আসতে দেরি হয়, অন্য স্টাফেরা তো সুযোগ নেবেই। সে ছাড়াও আরেকজন আগে এসে যায়, এনকোয়ারিতে থাকা এলেনা, আসল নাম অলোকা। তাকে রিক্রুট করার পর নামটা অসীমই দিয়েছিল। তারপর থেকে এলেনা নামে সে অধিক পরিচিত। নামটা বেশ সুইট, একটা মুড সেক্সি গন্ধ আছে। এলেনা শব্দের অর্থ অসীম জানে না, তাও হোক, অর্থ জেনে কি হবে। এলেনা বড় স্মার্ট, হৃদয় তোলপাড় করা মাপা হাসি মুখে লেগেই থাকে। অসীমের সাথে কথা বলতে এসে প্রায় সময়ে আদব কায়দার সীমা ছাড়িয়ে যায়। তার ঢলে যাওয়া দেখে অসীম গলে না, গললেই মেয়েটি কাজে গাফিলতি দেবে। বড় পিচ্ছিল। কিছুক্ষণ পর দেবেশ এসে বলল, স্যার, আপনার সাথে একজন দেখা করতে চাইছেন। গম্ভীর সুরে অসীম বলল, পাঠিয়ে দে। একজন নয়, 2জন, স্বামী স্ত্রী। অসীমের চেম্বারে ঢুকে ভদ্রলোক বললেন, নমস্কার। অসীম ইশারায় সামনে রাখা চেয়ারটাকে বসতে বললেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? ভদ্রলোক বললেন, লোন নেব। অসীম জানতে চাইল, আপনার সেভিংস অ্যাকাউন্ট? আপনাদের এখানে 10-12 লাখ হবে। কি ব্যাপারে লোন চাইছেন? একটা ইন্ডাস্ট্রি খুলব। কত? আপাতত 1 লাখ দিলেই চলবে। ভদ্রলোক ইচ্ছে করলে 1 লাখ টাকা অনায়াসে উইথড্র করতে পারেন। লোন কেন নিচ্ছেন? অসীমের মাথায় আসছে না। সরাসরি এ ব্যাপারে কৌতূহল না মিটিয়ে ঘুরিয়ে বলল, মাত্র 1 লাখ টাকা নিয়ে কিসের ইন্ডাস্ট্রি খুলবেন? ভদ্রলোক ঠোঁটে একটি রহস্যময় হাসি খেলিয়ে বললেন, স্টিল ও কেন ফার্নিচারের প্রোডাকশন স্টার্ট করতে আরো অনেক লাগবে। লোন না নিলেও সামলাতে পারবো, তবে নিয়ে রাখা ভালো, ইনকাম ট্যাক্স। অসীম সাথে সাথেই বুঝে গেল। 10 মিনিটও লাগেনি লোন স্যাংশন করতে। কিছু সময় পর মিস্টার কলিতা এসে অসীমের সাথে হ্যান্ডশেক করে আবদারে সুরে বললেন, 4 লাখ টাকা লোন দিতেই হবে। অসীম হেসে বলল, এরকম তো কখনো বলেননি, কি ব্যাপার? মিস্টার কলিতা বললেন, হঠাৎ বাজেভাবে আটকে গেছি। অসীম জিজ্ঞাসা করলো, কত আছে? 2-এর মতন হবে। কথাটা শুনে অসীম চিন্তায় পড়ে গেল। কাস্টমারটি বেশ সলিড, আর শহরের প্রভাবশালী ব্যক্তিও বিজনেসের সাথে এদেরকে একটু হাতে রাখতে হয়। অসীম বলল, ইন্টারেস্ট একটু বেশি পড়বে। কলিতা বলল, নো ম্যাটার। কোনো সিকিউরিটির কথা অসীম বলতে পারল না। 2-4 জন রাঘব বোয়ালকে নিয়মের বাইরে রাখতে হয় এ ধরনের সেভিংস অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির অফিসে। বিজনেস 2 বছরের মধ্যেই সে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে নিজের কর্মদক্ষতায়। কিছুটা রিস্ক নিতেই হবে প্রমোশন পেতে হলে। 4 লাখ টাকা লোন স্যাংশন করতে অসীম দ্বিধা বোধ করল না।
দুপুরের দিকে এক মাঝবয়সী দম্পতি এসে অসীমের সাথে দেখা করলো। ভদ্রলোক বললেন, বড় বিপদে পড়ে এসেছি বাবা। ভদ্রমহিলা বললেন, বড় আশা করে এসেছি, আপনি ভরসা। অসীম বলল, খুলে বলুন। ভদ্রমহিলা বললেন, আপনাদের আশীর্বাদে মেয়ের বিয়ে লাগিয়েছি, পরশু বিয়ে। ভদ্রলোক বললেন, এখন আপনি উদ্ধার করুন, 50,000 লোনের ব্যবস্থা করে দিন। অসীম জিজ্ঞাসা করলেন, আপনাদের অ্যাকাউন্টে কত আছে? ভদ্রলোক নরম সুরে বললেন, মাত্র 22,000। অসীম বলল, তাহলে 50 কিভাবে দেওয়া যাবে বলুন। ভদ্রলোক বললেন, আপনাদের অবশ্য 3 লাখ টাকা ফিক্সড ডিপোজিট আছে আপনাদেরই অফিসে, কিন্তু এটা ডিউ হতে প্রায় 3 মাস বাকি। প্রিম্যাচিউরড উইথড্র করতে চাইছি না। অসীম বলল, আপনারা আশা নিয়ে এসেছেন, ঠিক আছে, 10-15 নিয়ে যান। ভদ্রলোক বললেন, না তাতে তো হবে না। অসীম বলল, সার্টিফিকেটের এগেনস্টে অনেক প্রসিডিওর মেনটেন করতে লাগবে, স্টাফ শর্ট, 5-7 দিন লেগে যাবে। কথাটা বলে অসীম রিভলভিং চেয়ারে একটু পাক খেয়ে নিলেন। এতে ব্যক্তিত্বটা বেড়ে যায়, যদিও বড় সড় ফিগারে অসীমের ব্যক্তিত্বটাকে আগেই বাড়িয়ে রেখেছে। ভদ্রলোক বললেন, না তাহলে হবে না, পরশু বিয়ে। গ্রাম থেকে আসা মাঝবয়সী ভদ্রলোক হতাশ হয়ে চেম্বার থেকে বেরিয়ে পড়লেন। বিজনেস আওয়ার্সের পর নতুন জয়েন করা 4 জন স্টাফকে নিয়ে অসীম সিটিং দিল। এর মধ্যে একজন মেয়ে, সদ্য বিকম পাশ করে রোজগারের চেষ্টায় বেরিয়ে পড়েছে, অভাবের তাড়নায়। কিভাবে পাবলিককে টানতে হয়, কি করে টার্গেট ফুলফিল করতে হয়, বিজনেস বাড়ানোর কৌশল, এসব নিয়েই অসীম তার একটা লেসন দিল। স্টাফদের একজন হিন্দিভাষী, একজন অসমিয়া, 2 জন বাঙালি সিলেটি। বিভিন্ন ভাষায় সবার সাথে অনর্গল কথা বলতে তার অসুবিধা হয় না। এই কোম্পানিতে মাত্র 3 বছর হলেও এ লাইনে প্রচুর অভিজ্ঞতা সমৃদ্ধ। উৎসাহিত করতে সবার উদ্দেশ্যে শেষ জ্ঞান। মার্কেট পেতে হলে, প্রমোশন পেতে হলে, বেশি বেতন পেতে হলে পরিশ্রমের বিকল্প নেই। সব গুছিয়ে অসীমের অফিস থেকে বেরোতে প্রায় রাত 7টা বেজে গেল। সারাদিনের প্রচন্ড ধকলের পর অক্সিজেন নিতে অসীম প্রতিদিন দেবলীনার বাসায় আসে। ডোর বেলের মৃদু ঝংকার শুনে দরজা খুলে দেবলীনা চোখে হাসি খেলিয়ে বলল, বাবা, এতদিন পরে? অসীম বলল, আসতে তো রোজই ইচ্ছা করে, হয়ে ওঠে না। ঘরে ঢুকে অসীম সোফায় না বসে বিছানায় আধশোয়া অবস্থায় শরীরটা এলিয়ে দিল। দেবলীনা বলল, ভাবছি অন্য ঠিকানা হয়তো বের করেছো। অসীম বলল, এরকম নিরামত ঠিকানা কোথায় পাবো? তোমাদের কি অভাব আছে? লীনা, তুমি তো জানোই সবেতে আমার রুচি হয় না। তা জানি বলি তো অপেক্ষায় থাকি, কিন্তু পুরুষ মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে। ছাড়ো তো সব কথা, কাজের কথা বলো। তোমার মিস্টার কবে আসবে? দেবলীনা বলল, সামনের সপ্তাহে। রীতিমতো দুঃসংবাদ। একটু থেমে অসীম জিজ্ঞাসা করল, কতদিন থাকবে? দেবলীনা বলল, এবার একটু বেশি দিন থাকবে, ওই 10-12 দিন। তাহলে তো এ সপ্তাহে রোজ আসতে হয়। অসীমের ক্লান্তি দূর করে কিভাবে তাকে চাঙ্গা করতে হয় তা এতদিনে দেবলীনার জানা হয়ে গেছে। প্রায় রাত হয়ে গেছে, বাড়ি ফিরছে। তিস্তা তিস্তা বলে অসীম বাসায় ঢুকছে। দরজা খোলাই ছিল। তাড়াতাড়ি এসে তিস্তা বলল, কি হয়েছে? অসীম বলল, দেখো কি বড় ইলিশ এনেছি, আসল চাঁদপুরি। যেভাবে জোরে ডাকছো, পাড়ার লোকেরা ভাববে তোমার বউ পালিয়ে গেছে। পালিয়ে যাবে না এই বিশ্বাস আছে, কিন্তু অপহরণ হতেই পারে। যা দিনকাল, বোকার মতো কথা বলো না তো। এক বাচ্চার মাকে কে অপহরণ করবে শুনি? যাও ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি টিফিন আনছি। অসীম বলল, কত ঘন্টা পর এসেছি, তেষ্টায় প্রাণ বেরিয়ে যাচ্ছে। তিস্তা বলল, আচ্ছা ন্যাকামি করতে হবে না। রাতে খেতে বসে তিস্তা বলল, এত বড় মাছ এনেছো, খাবো তো মাত্র 2 জনে। অসীম বলল, এরকম সাইজে ইলিশ সচরাচর পাওয়া যায় না, তোমার প্রিয় বলি। অসীম খেলো কম, ভাত নাড়াচাড়া করলো বেশি। বিছানার পরে শোয়ার পরে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল অসীম, তিস্তা আসার আগে। বছর খানেক পর কম বয়সী কাজের মেয়েটার দিকে গা ঘেঁষে চলা, অহেতুক তার সাথে বকর বকর করা
অফিস থেকে দেরি করে বাসায় ফেরা, মদ খাওয়ার মাত্রা বাড়িয়ে দেওয়া, এসব কারণে অসীমকে তিস্তা সন্দেহের চোখে দেখছে। যতই ভালো মানুষই দেখাক না কেন, কোম্পানির কথা না রাখতে না পারায়, সময় মতো পেমেন্ট দিতে না পারায় এদিকে জনতা খেপে গেছে। আক্রোশ এসে পড়েছে অসীমের অফিসে। এতদিন আমানতকারীদের দম খেয়েই পরদিন দুজন স্টাফ চাকরি ছেড়ে চলে গেছে। অসীমও পালানোর ধান্দায়। অবিবাহিত বলে নিজেকে অসীম পরিচয় দিয়েছিল দেবলীনার কাছে, তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। অবশ্য তখন না দিলেও বিকল্প ছিল না। অবৈধভাবে ভোগ করতে হলে দু চারটে মিথ্যে কথা বলতেই হয়। আজকাল সেখানে যাওয়া সে কমিয়ে দিয়েছে, তবুও রক্ষে নেই। দেবলীনা প্রায়ই অফিসে চলে আসে। বেশি দিন এরকম চলবে না, যে কোনো সময় ধর্ষণ প্রতারণার মামলায় তাকে ফাঁসিয়ে দিতে পারে। মেয়েটা বড় জিদ্দি। সিটি স্ক্যানে অসীমের আসল রূপ সবার কাছে ধরা পড়ে গেছে। যা সালা, মুখোশটা এতদিন মুখের সাথে বেশ টাইট ফিটিংস ছিল, এখন সেটা মুখ থেকে খসে পড়ার উপক্রম। পুরো খসে পড়ার পর তার উপর না, আর সে ভাবতে পারছে না।